আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সাথে কিছু ফ্যাক্ট শেয়ার করতে ইচ্ছে হলো। তাই শেয়ার করছি। আসলে যদি এগুলো পলিটিক্যাল ধাঁচ মনে হলো, আসলে ব্যাপারটা ওরকম নয় যে সাধারণ নাগরিক হিসেবে আমি আমার থটসগুলো শেয়ার করছি। যদি ভুল ভ্রান্তি হয় অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। কারণ আমরা একে অন্যকে যদি না শেয়ার করি, অ্যাওয়ার না করি, তাহলে আমরাই বা কোত্থেকে জানবো বলেন? আচ্ছা। আচ্ছা, আমরা আমাদের সংসদে, আমাদের বাংলাদেশের পার্লামেন্টে কখনো ক্রসিং দ্য ফ্লোর দেখেছি? মানে যেটা হচ্ছে কি, আপনার সরকারি দলের একজন এমপি যদি চান যে বিরোধী দলের কোনো তো মানে বিলকে বা রায়কে সমর্থন দিতে হয়, হয় না কিন্তু। কারণটা হচ্ছে সে যদি এটা করে তাহলে তার মানে যে ক্ষমতা বা এমপিত্ব থাকবে না। আচ্ছা, এবং আমাদের দেশের সংবিধান, বর্তমান যে সংবিধান, সংবিধান জিনিসটা কি? এটা হচ্ছে বেসিক ল, মানে এটার সাথে মানে সম্পর্ক রেখে অন্যান্য ল হবে। এটার এগেনস্টে গেলে সেটা মানে যদি না হয় তাহলে সেটা মানে আইন কার্যকর হয় না। কারণ আইন কেন হয়? যেটা আমাদের জীবনযাত্রার মান রক্ষার জন্য, জীবনযাত্রা এবং অন্যান্য নানা কারণেই হচ্ছে আইনের দরকার আছে, সরকারের প্রয়োজন আছে। কিন্তু দেখেন, সরকার আমাদের দেশে এমনভাবেই হয় যেটা না মানুষের বা সাধারণ জনগণ কম, বরং কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা সিস্টেমকে স্যাটিসফাই করার জন্য কিন্তু কাজ করে। এক্সাম্পল, আপনি একটা জিনিস চিন্তা করেন, লাস্ট আমরা মানে যেহেতু এই পর্যন্ত 13টা জাতীয় নির্বাচন হয়েছে, তো প্রথম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশে 293টা আসন নিয়ে পাশ করছে 1973 সালে। সর্বশেষ বিএনপি হচ্ছে 209টা আসনে হচ্ছে আপনার পাশ করে। লাস্ট 2008 থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগ প্রায় অলমোস্ট প্রত্যেকটা নির্বাচনে 230, 220 অধিক আসন নিয়ে হচ্ছে পাশ করছে। তার পূর্বে 2001-এ বিএনপি এসেছিল 193টা আসন নিয়ে। আপনার একটা জিনিস খেয়াল করেন, প্যাটার্নটা দেখেন, যেই দলই ক্ষমতা আসুক না কেন তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়েই আসে। এটা কেন? মানে আপনাদেরকে আমার মনে হয় না যে এখানে কোথাও একটা ঝামেলা আছে? কেন যেই দলই ক্ষমতায় আসবে সেখানে সংখ্যাগরিষ্ঠতাই পাবে? 150, 147 কেন হয় না? মানে মানে ধরেন 180, 120 কেন হয় না? অবশ্যই সরকার গঠন করার জন্য 150-এর উপরেই থাকতে হবে। তারপরে এরকম কেন হয়? কারণ এখানে কিছু একটা কিন্তু মানে হেরফের আছে, কিন্তু ঝামেলা আছে। এবং এই জিনিসটাই একটা দলকে মানে দেশের জনগণ কম, বরং দলের আনুগত্যের ব্যাপারটাতে বেশি বায়াস্ট করে। দেখবেন যে প্রত্যেকটা এমপি মন্ত্রী দলের প্রধানকে চাটাচাটি করে শুধু এই কারণে যেন ক্ষমতায় সে থাকতে পারে, তার ক্ষমতা যেন সিকিউর থাকে, তার প্রাপ্যটা যেন সিকিউর থাকে। দিস ইজ দ্য মেইন রিজন। ইভেন আপনি দেখবেন দলীয় কর্মীরা কেন দলের পিছনে এত দৌড়ায়, এত মানে ব্লাইন্ডনেস কেন? কারণটা হচ্ছে যে দেখেন, আমাদের দেশে আইনের বা পুলিশি বলেন বা প্রশাসনিক কাঠামো বলেন, সবই তো দল কেন্দ্রিক। যেই দল ক্ষমতা থাকে তার প্রশাসনও, তার প্রশাসনিক গঠন বলেন, আদালত বলেন, কোর্ট বলেন, স্কুল বিদ্যালয় বলেন, সবাই দলের ফেভারের মানুষ থাকে। তা আপনি যদি দলের কথা না শোনেন তাহলে তো আপনি শেষ। এই সব কারণে আমাদের দেশে প্রত্যেকটা রাজনৈতিক দল যেই ক্ষমতায় যাচ্ছে সে নিজেরা মাসিহা বানায় দিতেছে, জনগণের সেবক কম, নিজেরা গড লেভেলে নিয়ে যাচ্ছে, যেটা ইংরেজদের আমলে আমরা পাইছিলাম। ঔপনিবেশিক যে কালচারটা, এটা এখনও নর্মটা এই কারণেই থাকতেছে, আমাদের এই সিস্টেম এবং সংবিধানের কারণে। এবং এর পিছনে আমাদেরও দায় আছে। আমরা আসলে সংবিধান কী, কীভাবে কাজ করে, এগুলো নিয়ে বেসিক অ্যাওয়ারনেস আমাদের নাই। আমরা জানি না তফসিল কী, সংবিধানের তফসিল অনেকেই জানেন না তফসিল কীভাবে কাজ করে, বা প্রত্যেকটা আর্টিকেল কীভাবে কী কাজ করতেছে অনেকে আমরা জানি না। প্রয়োজন হয় না, আমরা দরকার নেই, জানি না। আমি নিজেও ইনফ্যাক্ট এখন একটু পড়াশোনা করতেছি, আগে জানতাম না। আচ্ছা, এখন এগুলো আমাদের কী ক্ষতি করতেছে? তার মধ্যে এই যে দেখেন, এই যে রিসেন্ট যে সরকার দল যে আপনার ব্যাংকিং যে নতুন আইনটা অধ্যাদেশটা নতুন আইন, সরি অধ্যাদেশ না, আইন পাশ করলো, সেটা হচ্ছে যে আমাদের দেশে যে ঋণ খেলাপি করে ব্যাংকের টাকা যে লুট করে নিছে যারা, সেই ব্যাংকের যারা পরিচালক ছিল, হ্যাঁ, যারা এত, যেমন অ্যাসালম গ্রুপের মতো করাপ্টেড শিল্প গোষ্ঠী, আমি জানি না এদের কত টাকা দরকার, এদের কিন্তু অ্যাসালম গ্রুপ কিন্তু ভালো প্রফিটেবল একটা ইয়ে ছিল, তাও তারা ব্যাংকের টাকা লুটপাট করে যে নিল।
এরা যদি আবার 7% হচ্ছে টাকা রিটার্ন দিয়ে তারা আবার সেই ব্যাংকের মালিকানা নিতে পারবে। চিন্তা করা যায় এটা কী লেভেলের একটা বিশ্রী একটা হচ্ছে ডিসিশন। কেন করলো? জনগণের কোনো আছে এখানে, মতামত আছে? জনগণের মতামত ম্যাটার করে না, সাংসদীয় ফ্যাক্টর ম্যাটার করে, কারণ তারা আইন বানাইতে পারে। এখানে জনগণ ফ্যাক্টরই না, জনগণ এখানে কোনো ম্যাটারই করে না। কারণ জনগণ যদি ম্যাটার করতো 70%-এর গণভোট কিন্তু সরকার ডিনাই করতে পারতো না। তারা 51% পেয়ে 70%-কে ডিনাই করতেছে বিকজ অফ দ্য সিস্টেম। এবং এই সিস্টেমটা আসলে স্বৈরাচার বানায়, আমাদের উপর খর্গ হয়। আচ্ছা, এখন এই যে আইনটা করলো, কিছু করা যাচ্ছে? করা তো যাচ্ছে না। এতে কী করতেছে, একটা সিস্টেম বেনিফিটেড হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে দেশের মানুষজন কিন্তু এখানে কিন্তু কষ্ট, মানে তাদের লস হচ্ছে। আমাদের টাকা, এই যে টাকাগুলো চলে গেছে, নতুন টাকা প্রিন্ট করবে না, এটার জন্য মুদ্রাস্ফীতি হবে না, এটার জন্য সাফার আর কি হবে? জনগণ হবে। এই যে দেখেন তেলের দাম বাড়তেছে, ডলারের দাম বাড়তেছে, আরও বাড়বে, সামনে আরও খারাপ অবস্থা যাচ্ছে। একটা মানুষ ইনকাম করতেছে, ইনকাম কি স্যালারি কি ওইভাবে বাড়তেছে? জীবনযাত্রার মান আমাদের আরও ডাউন হবে। জীবনযাত্রার মান, স্যালারি তো বাড়তেছে না, জীবনযাত্রার মান কমবে, মানুষ কষ্টে থাকবে। তো এইটা তো আসলে মানে যারা ক্ষমতা তাদের তো কোনো ফ্যাক্টর না, তারা তো বেনিফিটেড, কিন্তু কষ্ট হচ্ছে সাধারণ জনগণের, এবং এটার জন্য সাফারার কিন্তু আমরাই হচ্ছি। আচ্ছা, সেটা বাদ দেন। এরপর ধরুন আমি ফ্যামিলি কার্ডের একটা ইস্যু নিয়ে বলি। ফ্যামিলি কার্ড জিনিসটা খারাপ না, জিনিসটা ওকে, কিন্তু আমার এখানে কিছু কথা আছে। কথা হচ্ছে, ধরেন বাইরের দেশে যেটা হয়, উন্নত বিশ্বেও কিন্তু সোশ্যাল বা এরকম টাকা বেনিফিট দেওয়ার প্রচলন কিন্তু আছে। ইনফ্যাক্ট আমাদের দেশে যারা এমপিরা আছে ম্যাক্সিমামই তো ইউকেতে থাকতেন বা বিভিন্ন দেশে থাকেন, তারা তো বেনিফিট খাইছে, তারা তো ওইখানে গ্যাস এলাম মারে বেনিফিট খায় বা ব্যবসা করে, বেনিফিট আছে সব দেশে, মানে উন্নত দেশগুলোতে বেনিফিট দেয়, অস্ট্রেলিয়া, ইউরোপ বা আমেরিকাতে তো দেয়। তো কীভাবে কাজ করে? ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরেন আমি বেলজিয়াম নিয়ে একটা কথা বলি। বেলজিয়াম ছোট্ট একটা দেশ কিন্তু, হ্যাঁ, কিন্তু ইউরোপের অন্যতম একটা উন্নত একটা দেশ। তো ওদের টোটাল জিডিপি হইতেছে আপনার 671 বিলিয়নের মতো, এটা লাস্ট ইয়ারের। এবং বাংলাদেশের হচ্ছে $450 বিলিয়ন একটা জিডিপি টোটাল। কিন্তু দেখেন এই দেশের, ধরেন বাংলাদেশে কি হয়, যেমন টোটাল জিডিপির একটা নির্দিষ্ট পার্সেন্টেজ, যেমন ধরেন আপনার, যেমন বাংলাদেশের ডোমেস্টিক ইন্ডাস্ট্রি যেমন গার্মেন্টস থেকে 34% আসে, কিন্তু বেলজিয়ামে কিন্তু আবার এই 18%, খুবই অল্প পরিমাণে কিন্তু আসে। কিন্তু আমাদের দেশে যেমন রেমিটেন্স কিন্তু অনেক বেশি আসে, রেমিটেন্স প্রায় আপনার 47 বিলিয়নের মতো কিন্তু আমাদের দেশে রেমিটেন্স অ্যান্ড আদার্স সার্ভিস যে আমরা এক্সপোর্ট করি সেটা থেকে আসে। আর বেলজিয়ামে আসে 500-550, কারণ ওরা সার্ভিস দেয়, অন্য অস্ত্র বেচে, অন্যান্য হাবিজাবি করে, অনেক টাকা ইনকাম করে। কিন্তু ওদের রেমিটেন্স কিন্তু কম, কিন্তু বাংলাদেশের রেমিটেন্স অনেক বেশি। বাট সেটা কথা না, ওগুলা দিয়ে ওদের দেশের টোটাল জিডিপির মাত্র 52 দশমিক হচ্ছে ওরা আর্ন করে। কিন্তু ওদের মেইন ইনকামটা কোথায় জানেন? জনগণের ট্যাক্সের টাকা। বেলজিয়ামে শুধুমাত্র গভর্নমেন্ট ট্যাক্স কালেক্ট করে তাদের টোটাল জিডিপির 42.6%, কারণ ওদের তো কোনো নাই, চাষাবাদের জমি নাই, তেল নাই, গ্যাস নাই, কিচ্ছু নাই, শুধু জনগণের ট্যাক্সের টাকা ওই দেশটা চলে। 42% দিয়েও জনগণের ট্যাক্সের টাকা প্রপার ইউটিলাইজ করে বেলজিয়াম ইউরোপের অন্যতম উন্নত একটা দেশ। অথচ আমাদের দেশে মাত্র 6.9%। কারণটা কি জানেন? আমাদেরকে সরকার সরাসরি ট্যাক্সের এই সিরিলিস্টটা দিয়ে অন্য জায়গাতে ঠিকই আমাদের মারাটা দেয়। এখন কথা এই জায়গাতে না, কথা হচ্ছে বাইরের দেশে যেটা হয় কি, আপনি যখন যত টাকা ইনকাম করেন, আপনি বেশি ইনকাম করলে বেশি টাকা ট্যাক্সও দিতে হয়। কিন্তু আপনি যদি বেস ইনকামটা করেন, ধরেন প্রত্যেকটা দেশে একটা বেসিক ইনকাম আছে, যেমন ধরেন বেলজিয়ামে ধরেন 2000 ইউরো, পর্তুগালে যেমন ধরেন 1000 ইউরো, স্পেনে ধরেন 1400-1500 ইউরো একটা বেসিক একটা ইনকাম থাকে। তো ওই ইনকামের মধ্যে অ্যাভারেজ সব দেশে যেটা হয়, ফাইন্যান্সে ধরেন আপনার 23% দিতে হয়, সোশ্যালে ধরেন 11% দিতে হয়। ফাইন্যান্সের যেটা সেটা আলাদা, ওটা কমপ্লিটলি আলাদা, এটা আপনার ট্যাক্স, কারণ আপনি জিনিসপত্র কিনবেন না কিনবেন ওইখান থেকে আপনার ট্যাক্স রিটার্ন পাবেন, সেটা আলাদা। কিন্তু আপনি যে সোশ্যালটা দিতেছেন, সোশ্যালের 11%, এটা ইউজুয়ালি 11ই থাকে, বা ইনকামের উপর বাড়ে কমে ডিপেন্ড করে। তো এই 11% টাকা আমরা প্রতি মাসে 1000 টাকা ইনকাম করলে আপনি 110 টাকা দিয়ে দিবেন সরকারকে, আপনার সোশ্যাল কন্ট্রিবিউশন। এই টাকাটা আপনি যখন চাকরি বাকরি করবেন না, বা আপনার যখন বিজনেসের লস হবে, আপনি যখন বেকার থাকবেন, তখন সরকার আপনাকে চালাবে, অর্থাৎ আপনার টাকাই আপনাকে দিবে যখন আপনার থাকবে না। আবার আপনি যখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিবেন, রিটায়ারমেন্টে যাবেন, তখন ওরা আপনার আনটিল ডেথ আপনাকে মানে আপনার ভরণ পোষণ দিবে, বিকজ অফ আপনি তো এত বছর টাকা দিয়েছেন, জমাইছেন, তাই না? ওইটার উপর বেস করে।
তো এখন ওদের কিন্তু এই ধরনের সোশ্যাল বেনিফিট দেওয়ার যে ইনকাম এবং আউটকাম দুইটাই কিন্তু খুবই ট্রান্সপারেন্ট, কিন্তু আমাদের দেশের গভর্নমেন্ট যে এই যে একটা ইনিশিয়েটিভ নিল, এটা আসলে মানে ইনপুট অ্যান্ড আউটপুটটা কোত্থেকে কী দিল, এটা কি জনগণ কি জানে, বুঝে? জানেও না, বুঝেও না, আমরা জানি না কোত্থেকে কী করবে। তাই তো নিশ্চয়ই টাকা ছাপাবে, ইনফ্লেশন রেট আরও বাড়বে, আমাদের জীবনযাত্রার মান আরও কমবে। এমনি দেশের মানুষের যে অবস্থা, এমনি আমাদের দেশে নতুন কোনো চাকরি বাকরি নাই। নাই দেখি তো এই যে দেখেন না পলিটিক্যাল পার্টির পা চাটতে হয়, আমাদের ভবিষ্যৎ নাই দেখে আমরা সমুদ্র পাড়ি দিয়ে অন্যান্য দেশে যাই। আমাদের দেশের দিন দিন বাইরের যে অবস্থা আস্তে আস্তে যে কঠিন হয়ে যাচ্ছে, সামনে তো এটাও আমরা পারবো না। আর এর মধ্যে আমাদের দেশের গভর্নমেন্ট তার দলীয়করণ আর নিজেদের খায়াস মেটাতে ব্যস্ত। এর মেইন সমস্যা হচ্ছে আমাদের এই সিস্টেমটা। যাই হোক, তবে এই জুলাই যুদ্ধে মানে জুলাই আন্দোলনে একটা জিনিস হয়েছে কি, আমরা দুইটা ফ্যাক্টর দেখছি। একটা হচ্ছে যেমন শহীদ ওসমান হাদির মতো একজন স্পষ্টবাদী ইনসাফের পক্ষে কথা বলা মানুষ, সে প্রুফ করে দিয়ে গেছে যদি ইনসাফের পক্ষে কথা বলে মানে কি পরিমাণ সম্মান পাওয়া যায়। হাসনাত আবদুল্লার মতো একজন এমপিও আমরা দেখলাম, আল্লাহ ওনাকে ভালো রাখুক। সত্য বলার মতো আরও সবাই এরকম আরও মানুষ উঠে আসুক। তা আমাদের দেশে না ভালো মানুষ দরকার। আসলে আমাদের দেশে মেইন সমস্যা হচ্ছে সিস্টেম, আমাদের ইচ্ছা এবং হচ্ছে মানুষের অ্যাওয়ারনেস। এই তিনটার অভাবে না আজকে আমরা ধুকে ধুকে মরতেছে। আমি জানি না সামনে কী আছে, তবে আমি আশা রাখবো আমাদের দেশে এখন অনেক পরিবর্তন হতেছে, যেটা আমি বিশ্বাস রাখি মানুষ পরিবর্তন আনবে, আসতে হবেই। তবে সেটা যেন খুব দ্রুত হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন। তো এটাই অনেক কিছু বলে ফেললাম। আপনারা যদি আমার এই তথ্যের কোনো ভুল পান অবশ্যই আমাকে জানাবেন, আপনাদের মতামত শেয়ার করবেন। আর আল্লাহর কাছে প্রার্থনা করে আমরা সবাই যেন ভালো থাকি, আর আমরা যেন সবাই সবাইকে সহযোগিতা করি। এটাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।